আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ভারতের আগরতলা অভিমুখে যৌথভাবে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পর্যন্ত এই কর্মসূচি চলমান করা হচ্ছে। সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়, যা যাত্রাবাড়ি, কাঁচপুর ব্রিজ, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এর আগে ৯ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩ সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এই লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন। আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি চলে? আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। সংখ্যালঘুদের উপর হামলা সংক্রান্ত যে বক্তব্য ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় দিয়ে গেছেন, তা কোনোভাবেই দুদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাঈম আশফাক। তবে দুদেশের সচিব পর্যায়ে বৈঠকে তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা ইতিবাচক বলে মত সাবেক কূটনৈতিক মুন্সি ফয়েজ আহমেদের। আরো জানাচ্ছেন শাকিলা করিম। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতি হয়, বৃদ্ধি পায় কূটনৈতিক অস্থিরতা। এমন সময় কয়েক ঘন্টার ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এখন প্রশ্ন, রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফরে সম্পর্কের মাপকাঠি এখন কোন পর্যায়ে রয়েছে? যাওয়ার আগে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়ে বিক্রম মিশ্রির ঢাকা ব্রিফিংয়ে যেসব কথা বলেছেন তা মিথ্যা বলে ঘোর আপত্তি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাঈম আশফাকের। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বিবেচনায় কেউ আক্রান্ত হচ্ছে না। যে দুই একটা ঘটনা হচ্ছে, সেই দুই একটা ঘটনা হয় পলিটিক্যাল রিজন, রাজনৈতিক কোনো কারণে, অথবা ব্যক্তিগত বা ব্যবসা জনিত কোনো বিরোধের কারণে আক্রান্ত হচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিবের সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে বলেও মত সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক উভয়েরই। বড় রকমের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল ৫ আগস্টের পর থেকে, ফিরে আসবার একটা সুযোগ পক্ষে গ্রহণ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের অবস্থানের ব্যাপারে কথা বলা হয়েছে, সুতরাং যে খোলা কথা বলা হয়েছে, এটা খুব ভালো হয়েছে। এই ভিজিটে দুপক্ষই তার নিজ নিজ অবস্থান এবং ইম্পর্টেন্টলি যে তাদের আশাবাদ, এক্সপেকটেশন কি একজন আরেকজন থেকে, সেই জিনিসটা তারা উপস্থাপন করতে পেরেছে। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সরেজমিনে দেখার আমন্ত্রণের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক এই কূটনীতিক। আমাদের এখানে সত্যি সত্যি যে বড় আকারে কোন রকমের নিপীড়ন চলছে না, সেই জিনিসটা বারবার প্রকাশ করা, যে তাদের দেশে যে কট্টরপন্থীরা বিভিন্নভাবে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করছে, সেটার ব্যাপারে আমরা আমাদের কনসার্ন প্রকাশ করতে পারি। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় ধরনের কোনো অগ্রগতি হবে এটি আশা করা না গেলেও রাজনৈতিক দূরত্ব কমানোর ক্ষেত্রে এই সফরে একটা সুযোগ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ভারতের আগরতলা অভিমুখে যৌথভাবে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, জানাবেন যে লং মার্চ কি শুরু হয়েছে কিনা এবং এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির 3টি সংগঠন আজকে এই আখাউড়ামুখী লং মার্চের আয়োজন করেছে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছিলাম যে হাজারো নেতাকর্মী ঠিক পল্টন তাদের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। এখন যে জায়গাটাতে আমরা আছি পল্টন
এখান থেকে কিন্তু আমরা দেখছি শত শত গাড়ি আপনার বিশাল একটি যানজট সৃষ্টি হয়েছে এবং লং মার্চে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এরই মধ্যে আমরা দেখছি অনেকেই কিন্তু যাত্রায় রয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাকে যে এই লং মার্চ শুরুর ঠিক আগ মুহূর্তে এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল এবং এই সমাবেশে রুহুল কবির রিজভী যেমনটি বলেছিলেন যে বাংলাদেশের প্রতি ভারতের যে আচরণ সেটি আসলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে ধরনের আচরণ সেই আচরণ হচ্ছে না এবং যার কারণেই কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে এবং বাংলাদেশের সাথে যে ভারতের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে এবং ঠিক সেই জায়গাটিতেই কিন্তু এখন কিভাবে ভারতের সাথে প্রতিবেশী সুলভ আচরণ ভারত করতে পারে এবং বাংলাদেশও যাতে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে সেই বিষয়টির উপর দৃষ্টি দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে ভারতের যারা রাষ্ট্রীয় কর্ণধার রয়েছেন তারা যাতে এই বিষয়টির উপর গুরুত্ব দেন এবং এই সম্পর্কের প্রতি যাতে দৃঢ় মনোভাব ব্যক্ত করেন সেই বিষয়টির উপর তারা গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি দলীয় অনেক নেতাকর্মী কিন্তু বলেছেন যে ভারত যেভাবে তাদের মিডিয়াতে অপপ্রচার করছে বাংলাদেশকে নিয়ে এই অপপ্রচার অবশ্যই তাদেরকে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি যাতে আরও দৃঢ় হয় এবং আগের মতোই যাতে সম্পর্ক থাকে সেই বিষয়টির উপর দৃষ্টি দেওয়ার কথা তারা বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে এই লং মার্চ এখন পল্টন থেকে যে শুরু হয়েছে এটি আখাউড়া পর্যন্ত যাবে এবং সেখান থেকে কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ভৈরবে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং সেখানে দলীয় নেতাকর্মীরা বক্তব্য দিবেন। এই ছিল আমার কাছে লং মার্চ সম্পর্কে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নেত্রকোনায় সংখ্যালঘু সম্প্রদায়ের আশ্রমে আগুন নিয়ে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। আশ্রম কর্তৃপক্ষ জানায় আরাধনা শেষে ভুলে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে রাখায় আগুন লাগে। এতে একটি আসন ও বিছানা ক্ষতিগ্রস্ত হয়। বিভ্রান্তির তথ্য ছড়ানোর অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নেত্রকোনা সংবাদদাতার তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। গেল শুক্রবার নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর গ্রামের সর্বধর্ম মিশনের জয়দুর্গা দয়াময় আশ্রমে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় পুড়ে যায় আশ্রমের একটি আসন ও একটি বিছানা। আশ্রম কর্তৃপক্ষ জানায় রাতে আরাধনা শেষে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে রেখে যাওয়ায় তা থেকে আগুন লেগে যায়। পূজা দিছি দিয়া পরে আমি মন্দিরে কবাট লাগাইছি, তালা মারছি। তখন পূজার সময় মোমা জ্বালাইছি যে আগরবাতি দিছি যেন, তখন আমি নিবাইতাম আর কি হইল নিবাইছি না। তখন সকালে আবার 5টার সময় আইছি, খুলে দিই বিছনাপত্র পুড়ে গেছে। আশ্রমে আগুন লাগার ঘটনাকে ধর্মীয় ইস্যু বানিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করছে বলে অভিযোগ আশ্রম কর্তৃপক্ষ ও এলাকাবাসীর। এটা এখানে মোমবাতি আগরবাতি জ্বালানো রেখে আমরা রাত্রে দরজা লাগায় ভুলবশত দরজা লাগায় শুয়ে পড়ি। তারপরে এই মোমবাতি থেকেই এই ঘটনাটা সৃষ্টি হয়েছে। এখানে যে মারপিট করছে বা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আসলে এরকম না। ফেসবুকে যারা দিতেছে এটা একটা পরিকল্পিতভাবে একটা নাশকতা সৃষ্টি করবার লাগিয়া এটা এই কাজটা করতেছে। প্রতিষ্ঠানের যে সাধারণ সম্পাদক আছে ওনার মাধ্যমে জানতে পারলাম যে উনি বলল, এরপরে আমরাও সবারই অবগত করা হইলো। অবগত হওয়ার পর বিষয়টা আমরা তদন্ত করতে চাইতেছি প্রশাসনিক মাধ্যমে, আপনার মাধ্যমে, সবার মাধ্যমে। লাস্টে তাদের মাধ্যমে এটা বাইরে আইছে। এটা মোমবাতি আগরবাতি এটা মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে। আর আমার জানা মতে এই গ্রামে কোনো সাম্প্রতিক ঘটনা ঘটে নাই এবং কারোর সাথে বিরোধ নাই। কর্তৃপক্ষ যারা আছে সবাই এই কথাই বলছে যে আমরা ভুলবশত মোমবাতি আগরবাতি রেখে গেছিলাম, আর এই মোমবাতি আগরবাতি থেকেই মূলত ঘটনাটা ঘটছে। আর এই ঘটনাটা যাতে ভিন্নভাবে কেউ প্রবাহিত না করে, ফেসবুকের মাধ্যমে আমরা গুজব যেন না ছড়ায়, সেই জন্য সাংবাদিক সহ বিভিন্ন প্রশাসনকে আমরা অনুরোধ করব। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতের গণমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে বলেই প্রতীয়মান হয়। আমরা তাদের নজরদারি রাখছি, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জিনিসটা যারা সাম্প্রদায়িক দাঙ্গার রূপ ধারণ করায় অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য জিনিসটাকে প্রকাশ করবেন,
তাদেরকে কড়া বার্তা হিসেবে বলতে চাই এই কাজটা না করার জন্য। যদি কেউ এই ধরনের কাজ করে থাকে, আইন প্রয়োগকারী সংস্থা সব জায়গায় রয়েছে এবং তারা এটার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেবে। বিভিন্ন ধরনের অপপ্রচার মোকাবেলায় প্রশাসনের জোর তৎপরতার দাবি স্থানীয় হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। ঘটনার জেরে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এবার বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনাটি উঠে আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও, যেখানে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ভারত শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য দূর করবে বলেই আশা করে যুক্তরাষ্ট্র। দেশের জন্য জীবন দিলেও উত্তরাধিকারের জীবন নিভু নিভু করছে তেল ফুরোনোর প্রদীপের মতো। কখনো চায়ের দোকানে, কখনো রেস্তোরাঁয় কাজ করে মানবতর জীবনযাপন করছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী। জাতীয় দিবস ছাড়া তাদের খোঁজ নেয় না কেউই। অযত্ন অবহেলায় ধ্বংসের পথে এই বীরের নামে তৈরি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের কষ্টের কথা জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল, সহযোগিতা করেছেন নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবু। নৌবাহিনীতে চাকুরি অবস্থায় 1971 সালে মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরে গানবোট বিএনএস পলাশের প্রধান ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে দায়িত্ব ছিলেন রুহুল আমিন। মোংলা বন্দর দখল শেষে টার্গেট যখন খুলনা দখলের, তখনই শত্রুর বোমারু বিমানের লক্ষ্যবস্তুতে পড়ে যায় তাদের দুটি জাহাজ। প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আকাশ থেকে ফেলা বোমায় ডান হাত উড়ে যায় রুহুল আমিনের। আহত অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পারে উঠতেই পাকিস্তানি হানাদার ও রাজাকারদের সামনে পড়েন। শত্রুর নির্মম নির্যাতনে মৃত্যুবরণ করেন রুহুল আমিন। বাবার বীরত্ব দেশবাসী জানলেও নোয়াখালীর সোনাইমুড়িতে তার পরিবারের খোঁজ নেয়ার যেন কেউ নেই। চরম দারিদ্র্যের সাথে লড়াই করে জীবন যুদ্ধে হেরে কখনো চায়ের দোকানের পানি টেনে, কখনো বা করাতকলে কাজ করে দিনাতিপাত করছেন তার ছেলে শওকত আলী। সরকার যদি সুন্দরভাবে টাকা পয়সা দেয়, টাকা বাড়ায়, তাহলে আমাদের একটু সুবিধা হইত। আমরা সরকারকে কয়েকবার বলছি, কিন্তু কাজ হয় নাই। জীবন বাজি রেখে শত্রুদের বিরুদ্ধে লড়াই করা এই বীর যোদ্ধার স্মৃতিচিহ্নটুকু মুছে যাওয়ার পথে রুহুল আমিন নগর হিসেবে গ্রামের নামকরণ করা হলেও বেহাল দশা রাস্তাঘাট ও তার নামের প্রতিষ্ঠানগুলোর। আমাদের যে আসবাবপত্রগুলো আছে ওগুলা 16-17 বছর বয়স হয়ে গেছে, এগুলা অনেক পুরানো হয়ে গেছে, এগুলা বসার উপযোগী না। বিভিন্ন প্রশাসনের লোকজন এসে ফুল দিয়ে চলে যায়, ব্যাস, আর কোনো খোঁজ খবর রাখে না। দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো পরিবেশ নেই, সেটার এত অবহেলিত। ভঙ্গুর ও জরাজীর্ণ প্রতিষ্ঠানের কথা স্বীকার করে দ্রুততা সংরক্ষণের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। ওনার নামে যে স্থাপনাগুলো আছে সেগুলো আমরা প্রশাসন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় হোক, কেন্দ্রের সহযোগিতায় হোক, আমরা সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সঠিক ইতিহাস তুলে ধরতে তার নামে গড়ে তোলা স্থাপনাগুলো সংরক্ষণের দাবি স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর। মাইদুর রহমান রুবেল, RTV। কুষ্টিয়া ও দিনাজপুরের হিলি মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে মুক্তিযুদ্ধের সুতিকাগার কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার কুষ্টিয়ার উপর সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। 9 মাস জুড়ে এই কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় হানাদার পাক বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর তুমুল লড়াই চলে। শেষ পর্যন্ত 10 ডিসেম্বর রাতে পাক বাহিনী পালিয়ে ভেড়ামারা পাকশি ঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে কুষ্টিয়া ছাড়ে। 11 ডিসেম্বর পুরোপুরি মুক্ত হয় কুষ্টিয়া। একই দিনে শত্রুমুক্ত হয়েছিল দিনাজপুরের সীমান্তবর্তী হিলিও। স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল চরম সাহসিকতায়। শেষ পর্যন্ত টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। দিবসটি পালনে মুক্তি সেনাদের স্মৃতিচারণ, রুহের মাগফিরাত, র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের জেলা কুড়িগ্রামে মেঘলা আকাশ আর হিমেল হাওয়ার গেল 2 দিন দেখা দেয়নি সূর্যের দেখা, ফলে জেলায় বেড়েছে শীতের প্রকোপ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়ের চারপাশ। সকালে জেলায় 12.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়াও দিনাজপুর ও হিলিতে 13 ডিগ্রি, চুয়াডাঙ্গায় 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত 12:30টা থেকে পাটুরিয়া, দৌলতিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া, নাজিমগঞ্জ নৌরুট ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাছ নদীতে আটকা পড়েছে ছোট বড় 4টি ফেরি। এতে দুর্ভোগে পড়েছে এই নৌরুট ব্যবহারকারী যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। এদিকে সকাল থেকে সৈয়দপুরে বন্ধ রয়েছে বিমান ওঠানামা। কনকন ঠান্ডা, কুয়াশা, অতিরিক্ত ঠান্ডা। কাজকর্ম করবেন কেমন এই ঠান্ডা? নিজে তো হাত পা বার করে না যায়। খুব ঠান্ডা, মানে কয়েকদিন থেকে ভালো গেল, আজকে খুব ঠান্ডা, যাইতে পারছি না আমরা কাজে কামে। কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছি না, কই যাবো আমরা ঠান্ডায়, কাজ কাম নাই। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে শীতের তীব্রতা নিয়ে আবহাওয়ার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং ঘন কুয়াশায় জনজীবনে কেমন প্রভাব দেখছেন? জি হাবিবা, প্রথমেই জানিয়ে রাখি যে গত দিনগুলোর থেকে কিন্তু আজকে সবচেয়ে বেশি ঘন কুয়াশা পড়েছে পঞ্চগড়ে। এই ঘন কুয়াশার সাথে কিন্তু হিমেল বা উত্তরের যে হিমেল বাতাস বয়ে যাচ্ছে, এই বাতাস বয়ে যাওয়ার কারণে আসলে বর্তমানে মানুষের সাথে কিন্তু পশু পাখিরাও এখানে কাবু হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। যদিও ষড়ঋতুর পরিক্রমায় শীতকাল এখনো আসেনি, তবে হেমন্তের শেষ দিকে এসে আমরা দেখেছি যে পঞ্চগড়ে শীতের তীব্রতা কিন্তু দিন দিন বাড়ছে। আজকে কিন্তু আসলে এখানে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সকাল থেকেই এখানে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। মানুষজন কিন্তু আসলে জরুরি প্রয়োজন ছাড়া এখানে ঘর থেকে বের হচ্ছে না। যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ শীতকে উপেক্ষা করে পঞ্চগড়ের রাস্তাঘাটে বের হচ্ছেন, তারা কিন্তু আসলে অনেকটা দুর্ভোগে রয়েছেন। আরেকটি বিষয়, শীত এলেই কিন্তু এখানে বরাবরই শীত বস্ত্রের একটা অভাব থাকে। বিশেষ করে নদী পাড়ের ছিন্নমূল অসহায় মানুষেরা, দরিদ্র শীতরা কিন্তু আসলে দুর্ভোগে পড়েন। তো আমরা এখন পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এ পর্যন্ত 2000 শীত বস্ত্র কিন্তু আসলে দরিদ্র শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেই সাথে কিন্তু শীতের পোশাকের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আরেকটি বিষয়, যে শীত এলেই এখানে বরাবরই যখন শীতের তীব্রতা বাড়ে তখন কিন্তু আসলে বয়স্ক এবং শিশু রোগী বেড়ে যায় হাসপাতালগুলোতে। আমরা এবছরও দেখেছি যে তার ব্যতিক্রম হয়নি। তো সব মিলিয়ে যদি বলা যায় যে আজকের চিত্রটি হচ্ছে যে এখন পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে আছে, সেই সাথে কিন্তু পঞ্চগড়ের মানুষ আসলে সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরের ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে এক বাস যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফিলিং স্টেশনটিতে ভোরে আল মদিনা নামের একটি লোকাল বাস গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চারিদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, জানাবেন যে এর আগেও কি এ ধরনের ঘটনা ঘটেছিল কিনা, এবং এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে আজ ভোর প্রায় 4টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরে যে মুক্তিগঞ্জ এলাকা, সেই মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ যে ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে আল মদিনা নামক বাসটি গ্যাস নেওয়ার জন্য আসে এবং গ্যাস রিফিল করার সময় যে বাসের যে গ্যাস সিলিন্ডারটি সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই সময় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং স্থানীয়রা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বিস্ফোরণে একজন মারা গিয়েছেন এবং গুরুতর আহত অবস্থায়
তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালে যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন আমি তার সাথে কথা বলছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে যিনি মারা গিয়েছেন তার মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে উড়ে গিয়েছেন এবং যারা আহত রয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এর আগে কিন্তু 14 অক্টোবর এই ফিলিং স্টেশনে একইভাবে এই বাসের যে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ওই ঘটনায় 3 জন ঘটনাস্থলে মারা যান এবং একই ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি হওয়ার কারণে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা জানিয়েছেন যে আসলে বাসের যে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এবং এই সিলিন্ডারগুলো রিটেস্ট না করার কারণে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে। আমি লক্ষ্মীপুর যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন আমি তার সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনার তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের টেকনাফে নাফ নদী বর্ডার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন 2 এর মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাখাইন রাজ্যে উদ্ধত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল তৎপরতা বাড়ানো হচ্ছে। এরই অংশ হিসেবে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থানে বাংলাদেশ জলসীমায় নৌটহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তায় 24 ঘন্টা জলে স্থলে বিজিবি টহল দেওয়ার পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গেল 8 ডিসেম্বর এক বিবৃতিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা জানায় রাখাইন রাজ্যের মংডু শহর পুরোপুরি তাদের দখলে। এরপর থেকেই তাদের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এদিকে নাফ নদী সীমান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। সাভারে ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী তানজির খান মুন্না। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় নিহতের বাবা মা। 3 মাস পরও শহীদ মুন্নার পরিবারে বইছে শোকের মাতম। এদিকে হত্যায় জড়িত পুলিশের বিচার চাইলেন পরিবার ও এলাকাবাসী। সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। গত 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর ছাত্র জনতার বিজয় উল্লাসে যোগ দেন সাভারের তানজির খান মুন্না। সাভার মডেল থানার সামনে পুলিশের গুলি পায়ে বিদ্ধ হয় তার। ঘাতক বুলেট মুন্নার বাম পা ছেদ করে ডান পায়ে আঘাত করে। গুলিবিদ্ধ রক্তাক্ত মুন্না সেদিন অনেকটা সময় পড়েছিল রাস্তায়। পুলিশের ভয়ে কেউ নিতে সাহস করেনি তাকে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। আমরা অবশ্যই এই স্বৈরাচার সরকার বিচার চাই, এই গণহত্যার বিচার চাই, এটাই হচ্ছে আমাদের চাওয়া। রাজা খান ও আমেনা বেগম দম্পতির 2 সন্তানের মধ্যে মুন্না ছিল ছোট। সাভারের আনন্দপুরে ভাড়া বাসায় থাকতেন তারা। সন্তানের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না তার মা। ডাক দিয়েছে, তুমি কই যাও? আমি একটু আমার বন্ধুর বাসায় যাই, এই যে এইখানেই বন্ধুর বাসা, এইটা বলে বাইরে হয়েছে। বাইরে হওয়ার পরে আবার 4টির সময় আইসি বলতেছে যে আমার এই দাও, ওই ছোটবেলার একটা পতাকা আছে, ওই সময় পতাকা নিতে আসে। তো আমি বলতেছি যে পতাকা কই রাখছো? খুঁজে আর পতাকা পায় না, ও সারা শরীরে পতাকার গেঞ্জি গায়ে দিচ্ছে, পতাকা হাতে বাঁধছে, মাথায় বাঁধছে। তো আমি বলছি এত পতাকা লাগবো? আর একটা পতাকা আমার লাগবো, আমার ছোটবেলার পতাকাটা দাও। তা আমি আর খুঁজে পাইনি। পরে বাইরে চলে গেছে, পরে আর আসে নেই। পরে 5-6টার সময় আমার বড় ছেলে ফোন দিয়ে আমার বলে, আম্মু মুন্নারে তো গুলি লাগছে। পরে আমি তো গেটের বাইরে যা ছোটাছুটি করতেছি, কেউ আমার গেটের বাইরের থেকে বাইরে যেতে দেয় না, কয় যে অনেক খারাপ অবস্থা, আপনি বাইরে এন না। তারপরে মাগরিব নামাজ পড়ে বসে আছি, আমি জানি আমার ছেলে বলতেছে যে ছেলের বউ বলতেছে, আম্মু বাইরে এন না, রাস্তার অবস্থা খুব খারাপ, আপনি ছেলে বাইরেও মানা করছে। পরে আমি আর বাইরেই নেই। পরে এশার আজান দিয়েছে, আমি এশার নামাজ পড়ছি। পরে নামাজের পরে আমার ছেলের বউ বলে যে, আম্মু আপনি রেহানামে যাইতে হইব। আমি বলি যে আমি যাবো কিসের জন্য? কয় যে মুন্নারে দেখতে যাইতে হইব। পরে আমি যে গেছি, যাই শুনি যে আমার বড় ছেলে চিৎকার পারতেছে। পরে আমার কাছে এসে বলো, আম্মু মুন্না নাই, লেখাপড়া শেষ করে বাইরে চলে যাবো, ইটালি চলে যাবো, ওর স্বপ্ন ছিল পাসপোর্ট বানাইছে, আম্মু আমি তোমার ইটালি নিয়ে যাব।
আমি তোমার বাংলাদেশে রাখবো না। এদিকে ভাইয়ের হত্যাকারী পুলিশের বিচার চাইলেন বড় ভাই। আমি যখন আইসিইউর ভিতরে ঢুকি, মুন্নার বেডের পাশে দেই, মুন্নার অক্সিজেন মাস্ক লাগায় রাখছিল, তখন আমি ওর হাত ধরি শক্ত করে, তখন আমাকে বলতেছে যে ভাই আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, ডাক্তার একটু বলো তাড়াতাড়ি আমার ট্রিটমেন্ট শুরু করতে। বলতেছে আমার একটু পানি দিতে বলো। তখন ডাক্তার বলতেছে যে লাইফ সাপোর্টে দিলে পানি দেওয়া যাবে না। আমি তখন অনেক ডাক্তারের রিকোয়েস্ট করি, তখন সামান্য বোতলের মুখায় করে অল্প একটু পানি ওর মুখে দেয়। তখন আমার বলতেছে যে আমার মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচব না। আমি অবশ্যই বিচার চাই যে তৎকালীন সাভার থানার যে ওসি ছিল এবং তৎকালীন যে আপনার পুলিশ সুপার ছিল আব্দুল্লাহিল কাফি, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় প্রতিবেশীরাও এমন মৃত্যুর সঠিক বিচার চাইলেন। আমরা চাই যে ও মারা গেছে, ওর যারা ওরা গুলি করে মারছে, আমরা চাই তো ওর শাস্তি হোক। যারা ওরা মারছে তাগো শাস্তি হলে আমরা সবাই ভালো। দোষীদের উপযুক্ত শাস্তি হবে, সম্মান দেখানো হবে শহীদ পরিবারকে, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।